হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। এই রনি, কয়েকটা টাকা দে তো। পকেট একদম ফাঁকা, এখন কয়েকটা টাকা খুবই প্রয়োজন। পারবো না, প্রতি মাসে তোকে টাকা দিতে পারবো না। মাসের শুরুতে তো তুই জমিদার হয়ে ঘুরে বেড়াস, আর শেষের দিকে আমার কাছ থেকে টাকা চাস। লজ্জা করে না? লজ্জার কি আছে রে? তোর তো টাকা খরচ করার মতো জায়গা নেই, আর তুই তো কিছুই কিনিস না। আমার তেল, সাবান, জুতা, মোজা, প্যান্ট, শার্ট, ঘড়ি সবই তো দখল করে বসে আছিস। আমার কাছে কোনো টাকা নেই, যা ফুট এখন। টাকা না দিলে তোকে চুমা দিমু, আর তোর গার্লফ্রেন্ডকে এমন পাম দিমু রে, তুই চাইলেও 1000 টাকা দিয়ে তার সমাধান করতে পারবি না। এইসব একদম ভালো না। আমার গার্লফ্রেন্ডকে এর মধ্যে টেনে আনছিস কেন? তো কি করব, আমার হাতে এখন টাকা নাই, বাসায় যেতে পারবো না। গত মাসে তুই আমার টাকা দিয়া তোর গার্লফ্রেন্ডকে মোবাইল কিনে দিলে, এই মাসে আমার একটু টান পড়ছে, এখন টাকা দিবি না? এটা জাতি মানবে না। দোস্ত, তুই আমার মতো টিউশনি করানো শুরু করে দে। পারবো না রে ভাই, আর বাসায় জানতে পারলে আমাকে কাঁচা খাবে। দূর, তুই টিউশনি করা শুরু করে মাস গেলে ভালো সম্মানও পাবি, আর তোর নিজের হাত খরচটাও চালাতে পারবি। বাসা থেকে আমাকে যথেষ্ট পরিমাণ টাকা দেয়, তোর কারণে আমি নিজের টাকা খরচ করতে পারি না। তুই আমার সব কিছু দখল করে আছিস, তুই আমার কোনো কিছুতে হাত দিবি না, তাহলেই প্রতি মাসে আমার যথেষ্ট পরিমাণ টাকা থাকবে। এই নে তোর টাকা, এইবার চুপ কর। আর শোন, যদি টিউশনি করিস তাহলে অনেক ভালো হবে। নিজের ভিতর অনেক পরিবর্তন আসবে, দেখবি বাজে অভ্যাসগুলো পরিবর্তন হয়ে যাবে। আমার টাকা দরকার, টাকা পাইছি, আর কোনো সমস্যা নেই। যা, এখন কোথায় যাবি? যা, এত পেঁচাল পারিস না, যা ফুট এখন। আমি এখন টিউশনি করাতে যাচ্ছি, পারলে ভাই রান্নাটা করে রাখিস। আমি শপিং করতে যাব, পারবো না, তুই এসে রান্না করিস। টিউশনি শেষ করে আমার একটু দেখা করতে যেতে হবে। লাও ঠেলা, পেটে ভাত নাই, উনি প্রেম করবে। যা, এখন রান্না করতে পারবো না, তুই বরং আসার সময় বাইরে থেকে খাবার কিনে আনিস। আমার কাছে এত টাকা হবে না। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি নিয়ে আসবো। তারপর রনি চলে গেল। আমি গোসল করে শপিং করতে গেলাম। রাস্তায় অনেক জ্যাম, তাই রিক্সা থেকে নেমে হাঁটতে থাকলাম। শপিং মলে গেলাম। বাইরের যে রোদ, ভাই ভিজে গেছি। ইসির বাতাসে একটু ঠান্ডা হলাম। 2টা প্যান্ট, 2টা শার্ট নিলাম। এমন সময় একটা মেয়ে, সে হাই হিল পরা অবস্থায় আমার পায়ে একটা পাড়া মারলো। আমি একটা চিৎকার চিৎকার শুনে সব মানুষ আমার দিকে তাকিয়েছে। কি হয়েছে? এমন ভাবে চিৎকার করছেন কেন? আপনার পাটা সরান, আমার অবস্থা খারাপ করে ফেলেছেন। কোথায় খারাপ করে ফেলেছি? এই সামরি, তোর পা দিয়ে আমার পা পাড়া মারছস, এখন আমার মুখ দিয়ে শুদ্ধ কথা বাইর হইতে হইব? বাহ। ও, সরি সরি সরি, আমি খেয়াল করিনি। সরি ব্যথার বড়ি, আমার পাটা শেষ করে দিয়েছেন। আমি সত্যিই দুঃখিত। আমি আর কোনো তর্ক করলাম না, খুঁড়িয়ে খুঁড়িয়ে বের হয়ে এলাম। মেয়েটা তার বান্ধবীদের সাথে নিয়ে আড়াল হয়ে গেল। একটা রিক্সা নিয়ে সোজা বাসায় এলাম। অনেকক্ষণ ধরে কথা বলছি, কিন্তু পরিচয় দেওয়া হয়নি। আমি আমিরুল ইসলাম, বাসা ময়মনসিংহে, ঢাকায় পড়ালেখা করি। এবার মাস্টার্স ফাইনাল ইয়ারে উঠলাম। রনি আমার ক্লাসমেট, আমাদের মধ্যবিত্ত পরিবার। রনি আমার ক্লাসমেট ও বেস্ট ফ্রেন্ড। ওর অবস্থা আমার মতোই, কলেজ হোস্টেলে থাকার মতো পরিবেশ নেই, তাই দুজন মিলে একটা ফ্ল্যাট নিয়ে থাকি। রনির বাসা আমাদের জেলাতেই, তাই ওকে নিয়ে থাকি। অনেক কিপটা একটা মাল বেটায়, তবে গার্লফ্রেন্ডের জন্য সবকিছু দিয়ে দেবে। এমন কিপটাকে বলা হয় মিরমিরা শয়তান। যাই হোক, কোনো মতে বাসায় এসে শুয়ে আছি, কিন্তু খাবার আনতে ভুলে গেছি, তাই আবার বাইরে গিয়েছি। আমি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছি, পাশে কয়েকটা মেয়ে বসে জোরে জোরে কথা বলছে। কানটা একদম ঝালাফালা করে দিচ্ছে, মনে হয় আফ্রিকা জঙ্গল থেকে আসছে। মনে মনে মেয়েদেরকে গালি দিচ্ছি, আর অসহায় হয়ে পায়ের দিকে তাকিয়ে আছে। খাওয়া দাওয়া শেষ করে বিল দিতে দিয়ে উঠে আসছি। ডান দিকে একটা মেয়ে এসে আবার পাড়া মারলো। ও মা গো, মরে গেলাম গো, আজকে কার মুখ দেখে উঠেছিলাম রে? সরি সরি। আপনি আবার আমার পায়ে পাড়া মারলেন? দুনিয়াতে 700 কোটি মানুষকে বাদ দিয়ে আমাকেই বারবার পাড়া মারছেন। সরি আসলে। তখন বা পায়ে, আর এখন ডান পায়ে। আমি আপনাকে দেখিনি। দেখেননি মানে কি? আমাকে দেখা যায় না? আসলে আমিও জানি না বারবার এমন কেন হচ্ছে। আপনার মাথায় সমস্যা আছে, দয়া করে আপনি আমার সামনে আসবেন না। 2টা পা আমার অবশ হয়ে গেছে। আপনার নাম কি? বেয়াদব। খুব সুন্দর নাম।
আপনার নাম বেয়াদব। আমি রাগে সেখান থেকে চলে এলাম। সবগুলো মেয়ে হাসাহাসি শুরু করে দিল। রনির খাবার ওর টেবিলের উপর রেখে দিলাম। কিরে, পায়ে কি হয়েছে? তোর গার্লফ্রেন্ড চুমা দিছে। তোর সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। যে এখন কানের কাছে বকবক করিস না, তোর রুমে যা। দোস্ত, একটা কাজ করে দিবি? কি? তোর ভাবির মামাতো ভাইয়ের জন্য একজন শিক্ষক দরকার। তুই যদি পড়াতি তাহলে অনেক ভালো হতো। আমি যেখানে পড়াচ্ছি সেখান থেকে চলে আসা এখন কোনোভাবেই ঠিক হবে না। ভাই, তুই বারবার একই কথা বলিস কেন? এখন যদি কাউকে না দিতে পারি তাহলে তোর ভাবি আমাকে মেরে ফেলবে, বুঝতেই তো পারছিস। ঠিক আছে, করে দিব, কিন্তু কয়েকদিন দেরি হবে। আমার পায়ে অনেক ব্যথা পাইছি, কয়েকদিন রেস্ট নিতে হবে রে। এটা কোনো কথা হলো? ওর তো তোকে এখনই ডাক্তার দেখিয়ে আনবো। তুই নিয়ে যাবে আমাকে ডাক্তার দেখাতে? চল, নিয়ে যাব। এরপর রনি আমাকে হাসপাতালে নিয়ে গেল। 2-3টে ওষুধের নাম লিখে দিল। ওষুধগুলো কিনে বাসায় আসলাম। রাতে ওষুধ খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেলাম। সকালে মিজান দরজায় টোকা মারছে। আমি দরজা খুললাম। কি হয়েছে, সকাল সকাল এত জ্বালাচ্ছিস কেন? একটা খবর আছে, তাড়াতাড়ি দরজা খোল। কি হয়েছে? দোস্ত, আমার নানা মারা গেছে, আমাকে বাড়িতে যেতে হবে, কিছু টাকা দে। তোর নানা কতবার মরে? এই নিয়ে 5বার মরলো। আমার অনেকগুলো নানা। কিন্তু আমার কাছে ভাই অনেকগুলো টাকা নাই। দে না, পরে দিয়ে দেব। আমার কাছে তেমন নাই, কয়েক টাকা আছে, তা আমার লাগবো। গতকাল তোর পেছনে আমার খরচ হয়েছে 2000 টাকা, ওইগুলো ফেরত দে। হালা ফকিন্নি, টাকা ছাড়া কিছুই বুঝিস না। তুই কয়েক হাজার টাকা নিজে উপার্জন করে দেখ কেমন লাগে। ঠিক আছে, করব, পড়ালেখা শেষ করে করব। ভাই, তোর ভাবির মামাতো ভাইকে পড়াতেই হবে। আমার পা ভালো হয়ে গেছে। কখন যেতে হবে? বিকালে যাব। তোর না নানা মারা গেছে? আমি কি বলেছি যে আজকে মারা গেছে? আমার নানা আরো 3 বছর আগেই মারা গেছে। বাটপার কোথাকার। আমাকে বাটপার বলছিস কেন? আমি তো একবারও বলিনি আমার নানা আজকে মারা গেছে। ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নাই, বিকালে আমি রেডি হয়ে থাকবো। ধন্যবাদ দোস্ত, তুই আমার মাথা থেকে একটা বোঝা নামালি। এখন যা। তুই ভার্সিটিতে যাবি না? তুই যাবি নাকি? অবশ্যই যাব। তাহলে আমিও যাব। তারপর গোসল সেরে নাস্তা করে ভার্সিটিতে গেলাম। একটা ক্লাস করে বাইরে এসে আড্ডা দিচ্ছি। আমি, রনি, ঈশিতা, মনি, জুয়েল। মনি রনির গার্লফ্রেন্ড। মনি, আমিরুল তোমার মামাতো ভাইকে পড়াবে। ভালো, আজকে থেকেই পড়া শুরু করতে হবে। আমি আন্টিকে ফোন দিয়ে বলে দিই। তোমার ইচ্ছা। বিকালে আমি আর আমিরুল তোমার জন্য অপেক্ষা করব, তুমি আমাদের তোমার মামার বাড়িতে নিয়ে যেও। তুমি আসবে কেন? আমিরুল একা এলেই হবে। তুমি গিয়ে কি করবে শুনি? এমনি যেতাম। কোনো দরকার নেই। আর আমিরুল, তুই পাস দেখে আমার বাসায় যাবে। তোমার বাসায় যাওয়ার কি দরকার? তুমি বরং আমাদের বাসায় এসো। না, তুমি আমাদের বাসায় যাবে আর কোনো কথা হবে না। যাকে পড়াতে হবে তার বাসা কতটুকু দূরে? আমার বাসা থেকে তোমার বাসার মাঝখানে। তাহলে তোমার বাসায় যাবে কেন? তুমি বরং তোমার মামার বাসায় যাও। ফোন করে আমি তোমার মামার বাসার ঠিকানায় চলে যাব। আচ্ছা, তুমি তাহলে এখন বাসায় যাও। আর রনি, তুমি আমিরুলের সাথে আসবে না, তোমার ছাত্রকে পড়াতে যাবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখন আসি। এটা নি, চল। তারপর চলে আসি। বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিলাম। 4 সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মনিকে ফোন দিলাম। মনি, আমি কি এখন বের হব? বের হও, হাউস বিল্ডিং এর পেছনে আসো, সেখান থেকে আমি তোমাকে নিয়ে আসবো। ঠিক আছে। তার সেখানে গেলাম। কিছুক্ষণ পর মনি এলো। দুজন মিলে হাঁটছি আর কথা বলছি। আচ্ছা, রনি যদি পড়াতো তাহলে কি সমস্যা হতো? ওর তো এই নেশাটা আছে, আর আমি তো তেমন পারিও না। ওই রাজি ছিল, কিন্তু আমি না করেছি, কারণ আমার মামাতো বোন আছে, ওর সাথে যদি প্রেম করে। আমাকে বলছে রনির নাকি সময় নাই, তাই প্রাইভেট পড়াতে পারবে না। তোমাদের সাথে মিথ্যে বলেছে। হতেও পারে। তারপর একটা 4তলা বাসায় গেলাম। বাসাটা একদম প্রাণহীন মনে হচ্ছে, যদিও বাসার সামনে ছোট একটা বাগান আছে, সুন্দর করে সাজানো, কিন্তু তেমন কেউ নেই। মানুষ নেই বললেই চলে। মনি কলিং বেল চাপ দিল। একটা মেয়ে এসে দরজা খুললো। ভেতরে গিয়ে পুরাই অবাক হলাম। একদম রাজবাড়ির মতো মনে হচ্ছে। দামি দামি আসবাবপত্র দিয়ে বাসাটা সাজানো। মনি তার মামির সাথে পরিচয় করিয়ে দিল। একটু পর মনির মামার সাথেও পরিচয় করিয়ে দিল। কথা বলে অনেক ভালো লাগলো। আঙ্কেল মানে মনির মামা শিল্পপতি, মনির মামি সংসার সামলান, 2টা ছেলে মেয়ে তাদের।
এত বড় বাড়িতে 4জন সদস্য থাকে আর 2টা কাজের মেয়ে থাকে, 2টা ড্রাইভার আছে, সবকিছুই জানলাম। এখন আমার ছাত্রের সাথে পরিচয় হবার পালা। ছাত্র এতক্ষণ ঘুমিয়েছিল, আমাকে পড়ানোর রুমে নিয়ে গেল আর আন্টি চলে গেল। তোমার নাম কি? শামীম। সুন্দর নাম। কোন ক্লাসে পড়ো তুমি? আমার বইয়ে লেখা আছে স্যার। মন চাইছে একটা দেই। দুষ্টু ছেলে, আমাকে বলে বইয়ে লেখা আছে। এই ছাত্র আমাকে পড়াবে তা আমি বুঝতে পারছি, এর সাথে অন্যভাবে কথা বলতে হবে। তুমি বলো, তোমার মুখ থেকে শুনতে চাই। ক্লাস 4। ও ঠিক আছে। কি করতে ভালোবাসো? স্যারদেরকে জ্বালাতে। এমন করে কি মজা পাও? তাহলে আমাকে পড়তে হয় না। আমার সাথে এমন করবে? আপনার মেয়াদ 15 দিন। ঠিক আছে, এখন তাহলে পড়তে বসো। 15 দিন পর যদি আমাকে ভালো না লাগে তাহলে আমি এমনিতেই চলে যাব, আমাকে জ্বালাতে হবে না। ঠিক আছে, আমি রাজি। লক্ষ্মী ছেলে। পকেট থেকে একটা চকলেট বের করে দিলাম। ঘুষ দেওয়া ও নেওয়া সমান অপরাধ। এটা তোমার প্রতি আমার ভালোবাসা। তাহলে আগামী 15 দিন এই ভালোবাসা আমি চাই। ঠিক আছে, পাবে। এখন পড়ো। পড়ানো শুরু করলাম। 15 মিনিট পর একটা মেয়ে চা নিয়ে আসলো। চাটা আমার সামনে রাখতে গিয়ে শরীরে পড়ে গেল। আমি চিৎকার দিয়ে মেয়েটার দিকে তাকালাম। আমি পুরাই অবাক। আপনি এখানে কেন? আপনি শামীমের স্যার? হ্যাঁ, কেন? আপনি এখানে কেন? শামীম আমার ছোট ভাই। আপনি দয়া করে কখনো আমার সামনে আসবেন না। কেন? আপনি যতবার আমার সামনে এসেছেন ততবার একটা না একটা দুর্ঘটনা ঘটেছে। সেটা কি আমার দোষ? তোমরা দুজন আগে থেকেই কি চেনো? না মানে, আসলে না, তোর স্যার কুফা লোক একটা। যখন দেখা হয় তখন একটা না একটা অঘটন ঘটেই। শামীম, তুমি পড়ো, কোনো সমস্যা নাই। স্যার, আজকে পড়বো না, আগামীকাল পড়বো। আজকে যদি ভালো করে পড়ো তাহলে তোমার জন্য একটা উপহার আছে। আচ্ছা, আমি আসি। আর এক কাপ চা আনি? দয়া করে আর কিছু আনার দরকার নেই, আমি এমনিতে অনেক খুশি আছি। ঠিক আছে ঠিক আছে। আপনার নাম কি? আমিরুল। ও, একদম পুরাতন নাম। যাই হোক, আমার নাম সঞ্জিতা। ধন্যবাদ। এবার আপনি গেলে আমি শামীমকে পড়াতে পারি। ঠিক আছে, আমি এখন আসি। একটা হাসি দিয়ে চলে গেল, কিন্তু আমার এখন জ্বলছে গরম চায়ের কারণে, জ্বালা পোড়া করছে, কিন্তু কিছু বলতে পারছি না। স্যার, আমার ঘুরে বেড়াতে ভালো লাগে। আপনি কি আমাকে নিয়ে ঘুরে বেড়াবেন? আমি তো থাকবোই 15 দিন। এই 15 দিন ভালো করে পড়াশোনা করো, তারপর তোমাকে নিয়ে একদিন ঘুরতে যাব। ঠিক আছে। অনেকক্ষণ পড়ানোর পর আমি শামীমকে বললাম, এখন আমি আসি। স্যার, মাকে বলে যান আজকে রাতে যেন পড়ানোর জন্য জোর না করে। আমি মনে মনে বলি, ছেলেটা অনেক দুষ্টু। ঠিক আছে, বলে যাব, কিন্তু আজকে রাতে কি করবে? কার্টুন দেখবো। শুধু আজকের জন্য কিন্তু। ধন্যবাদ স্যার। ঠিক আছে। আন্টির সাথে দেখা করে বললাম, আজকে আমি আসি। ঠিক আছে। তোমার শার্ট ভিজে কেন? চা পড়ে গেছে। তোমার শরীরে চা পড়েছে, আর তুমি এতক্ষণ ধরে বসেছিলে কিভাবে? এমনি, চা বেশি গরম ছিল না। নাস্তা করে যাও। না আন্টি, বাসায় গিয়ে কাপড় চেঞ্জ করতে হবে। ঠিক আছে। আন্টি, একটা কথা ছিল। আগামীকাল আসতে পারবেন না, এই তো? সঞ্জিতা, এত কথা বলিস না তো, বলো কি কথা? শামীম আজকে রাতে খাওয়া দাওয়া করে কার্টুন দেখবে, আজকে ওর পড়ার দরকার নেই। ঠিক আছে, তবে আগামীকাল ভালো করে পড়তে হবে। ঠিক আছে। শামীম, আগামীকাল ভালো করে পড়বে তো? জি স্যার, পড়বো। তারপর বাসায় চলে এলাম। বাসায় এসে গোসল করতে গিয়ে খেয়াল করলাম চা যেখানে পড়েছে তা অনেক লাল হয়ে গেছে। তাই ফার্মেসি থেকে মলম নিয়ে এলাম আর মনিকে ফোন দিলাম। মনি, তুমি আমাকে মহা বিপদে ফেলে দিলে। কেন, কি হয়েছে? আগামীকাল তোমাকে সব বলবো। এখন বলো। চা পড়ে গেছে আর তার আগের সব ঘটনা বললাম। এটা একটা অ্যাক্সিডেন্ট। তা ঠিক বলছো। বেশি জ্বালাপোড়া করছে নাকি? মোটামুটি। ঠিক হয়ে যাবে। আর শোনো, শামীম কিন্তু একজন মাস্টার, কে বেশি দিন রাখে না। তুমি ওর মন জয় করে চলার চেষ্টা করবে। 15 দিন পর যদি শামীম বলে আমাকে সে আমার কাছে পড়বে তাহলে পড়াবো। তুমি আমার সম্মান রেখো। চেষ্টা করব। রাতে ছাদে বসে আছি, কিছুক্ষণ পর অচেনা নাম্বার থেকে একটা কল এলো। ধরলাম না। দ্বিতীয়বার ফোন রিসিভ করলাম। কে আপনি? ওপাশ থেকে একটা মেয়ে বলছে, স্বপ্নের রাজকন্যা।
সরি, আমার কোনো স্বপ্নের রাজকন্যা নেই। ও, এটাই আমার নিকনেম। আপনার নাম বলার জন্য ফোন দিছেন? হুম। আচ্ছা, এখন রাখেন। কোনো তাড়া আছে নাকি? না, তাহলে কথা বলতে সমস্যা কোথায়? আপনাকে চিনি না তো কথা বলবো কেন? চিনতে কতক্ষণ লাগে? ফোন কাটে না, অপরিচিত কারোর সাথে কথা আমি বলি না। ও, কেন? আপনার কি অ্যালার্জি আছে নাকি কথা বলতে? আমি আর কোনো কথা বললাম না, ফোন কেটে দিলাম। কিছুক্ষণ পর আবার ফোন করলো। আপনার সমস্যা কি বলেন তো? কোথায়? আমার তো কোনো সমস্যা নেই। কথা বলতে আপনার সমস্যা হচ্ছে। আমি ফোন কেটে দিলাম। রুমে এসে চিন্তা করলাম কখনো টিউশনই করাইনি, যাও করাতে গেলাম সেখানে ছাত্র আমাকে পড়ায়। কি সময় এলো রে বাবা! কিছুক্ষণ পর রনি ছাদে এলো। কিরে, কেমন লাগছে আজকে? জ্বলছে। কি জ্বলছে কেন? তোর জানতে হবে না, সব কিছুর জন্য তুই দায়ী। কি হয়েছে তাই বল। ছাত্র পড়বে 15 দিন, ছাত্রের বোন চা ঢেলে দিছে, আর ওই যে 2বার পায়ে পাড়া দিছে ওইটা ছাত্রের বোন। ও, এই কথা। এইটা কোনো সমস্যা না। তুই কখন আসলি? প্রাইভেট কখন শেষ হলো? একটু আগে। পড়বি না? হ্যাঁ চল। তারপর পড়তে বসলাম। এর ঘুমের রাজ্যে চলে গেলাম। সকালে খাওয়া দাওয়া শেষ করে ভার্সিটিতে গেলাম। 2টা ক্লাস হলো। আমিরুল, তোমার শরীর কেমন? ফাটাফাটি। তুমি চুপ করো। ভালো। আজকে যাচ্ছ তো? হ্যাঁ। তারপর কথা শেষ করে আমি আর রনি বাসায় চলে এলাম। একটা ঘুম দিয়ে ফ্রেশ হয়ে চললাম শামীমের বাসায়। মিনিট 10 পর গেলাম। কলিং বেল চাপ দিলাম, সানজিদা দরজা খুলে দিল। আপনার ছাত্র ঘুমোচ্ছে। ও। আপনি বসুন, আমি রেখে দিচ্ছি। কিছুক্ষণ পড়ার টেবিলে বসে আছি। কাজের মেয়েটা নাস্তা দিয়ে গেল। কিছুক্ষণ পর শামীম এলো। স্যার কখন আসছেন? এই তো একটু আগে। স্যার পড়তে ভালো লাগে না, আজকে থাক। কেন? সবাই ঘুরে উড়াচ্ছে, আমি পড়তে বসবো? এতক্ষণ তো ঘুমিয়েছিলেন। শামীম ঘুম থেকে উঠেই তো দেখলাম সবাই ঘুড়ি নিয়ে খেলা করছে। দেখেন, পাশের বাসার আঙ্কেলরাও খেলা করছে, আর আমি আমার এই ছোট বয়সে জীবনটা টেবিলের সাথে কাটিয়ে দিব। ঠিক আছে, তুমি এখন পড়তে বসো, তারপর দুজন মিলে ঘুড়ি উড়াবো। পড়তে পড়তে তো সন্ধ্যা হয়ে যাবে, তখন তো আর ঘুড়ি দেখা যাবে না। তা তো ঠিক বলছো। আচ্ছা, তোমার কাছে ঘুড়ি আছে? না, আমার কাছে কিছুই নেই। তোমার মাকে বলো সব ব্যবস্থা করতে। শামীম একটা দৌড় দিয়ে আন্টির কাছে চলে গেল। আন্টি কিছুক্ষণ পর পড়ার রুমে চলে এলো। আমিরুল, তুমি শামীমকে চিনো না? ও প্রতিদিন একটা না একটা করে বায়না ধরবে। আন্টি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সন্ধ্যার পর ওকে পড়াবো। ঠিক আছে, শামীম পড়তে বস। ঘুড়ি আর লাটাই আনার আগ পর্যন্ত পড়তে থাক। 15 মিনিট পড়ানোর পর ড্রাইভার ঘুড়ি নিয়ে এলো। শামীম, চলো দুজন মিলে ঘুড়ি উড়াতে যাই, কিন্তু আজকে রাতে অনেক পড়তে হবে। আমি রাজি আছি। এরপর অনেকক্ষণ ঘুড়ি উড়ানো হলো। পাশের বাসার এক চাচা শামীমের ঘুড়ি কেটে দিল। শামীম কান্না করতে শুরু করলো। শামীম, এই নাও, আমারটা তুমি ওড়াও। আমি যেভাবে বলবো সেভাবে উড়াবে, তাহলে পাশের বাসার চাচাটা কাটতে পারবে। আচ্ছা। প্যাঁচ লেগে গেল। শামীম, সুতো ছাড়ো। তাহলে আমারটা কেটে যাবে। তুমি সুতো ছাড়ো, তাহলে তোমারটা কাটবে না। কিছুক্ষণ পর চাচার ঘুড়ি কেটে গেল। শামীম খুশিতে চিৎকার দিতে শুরু করলো আর বলতে থাকলো, এই যে চাচা, ঘরে যান, ছাদে থাকার দরকার নেই, আপনার ছাদে এমনিতেই মাল নেই। শামীম, এটা কি বললে? সরি বলো আঙ্কেলকে। পারবো না। না বললে আর ঘুড়ি উড়াতে দিব না। ঠিক আছে, এই যে আঙ্কেল, সরি, কিন্তু আর আমার ঘুড়ি কাটবেন না। তারপর ঘুড়ি নিয়ে নিচে চলে এলাম। শামীমের রুমে এসে হাত মুখ ধুয়ে পড়াতে বসলাম। রাতে আসার আগে শামীমের হাতে চকলেট দিয়েলাম। এভাবে কয়েকটা দিন কেটে গেল। সন্ধ্যায় পড়াতে বসলাম। স্যার, আমার মাথায় ব্যথা করছে। পড়ার সময় এমন কথা বলছো কেন? আমি যে প্রতিদিন তোমাকে পড়াতে আসি, আমার তো একটা কষ্ট হয়। তুমি যদি না পড়ো তাহলে তো আমার কষ্টটা কাজে লাগবে না। ঠিক আছে, পড়ান। পড়ানো শেষ করে আন্টির সাথে দেখা করার জন্য গেলাম। আমিরুল, আগামীকাল তোর শামীমের জন্মদিন। রাতে বাসায় অনুষ্ঠান হবে। আগামীকাল পড়াতে হবে না, আর সন্ধ্যায় তুমি চলে আসবে। ঠিক আছে, চেষ্টা করব। না স্যার, আপনি বিকালে আসবেন, আপনার সাথে ঘুড়ি উড়াবো। ঠিক আছে।
এরপর বাসায় চলে এলাম। আজকে রাতে আবার সেই অচেনা মেয়েটা ফোন দিছে। কি চান আপনি? আচ্ছা, আপনি কি সত্যিই কাউকে ভালোবাসেন না? তাতে আপনার কি আসে যায়? হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি। একজন না, অনেকজনকে ভালোবাসি। আপনারা পুরুষরা এমনই। তাতে আপনার সমস্যা কি? না, তাতে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, ফোন কাটেন। এরপর আর কোনো কথা হলো না। রাতে পড়তে বসলাম। অনেক রাত পর্যন্ত পড়লাম। সকালে ঘুম ভাঙলো রনির ডাকে। দোস্ত, কয়েকটা টাকা দরকার। কেন? ময়মনসিংহে যাব। কেন? মায়ের শরীর খারাপ, এখন আমার হাতে কোনো টাকা নেই। কিছুক্ষণ আগে ফোন করে বলল। ঢপ মারছিস না তো? রনি চোখের পানি ছেড়ে দিল। বুঝতে পারছি, আমার কাছে কিছু আছে। আজকে আমারও টাকার দরকার ছিল। আচ্ছা নে, তুই যা, আর আন্টির খবর আমাকে দিবি, আমার সালাম জানাবি। টাকা নিয়ে রনি আর দাঁড়ালো না। বুঝতে পারলাম রনির মা সত্যি অসুস্থ। বাসায় ফোন করে টাকার কথা বললাম। এখন টাকা দিয়ে কি করবি? আর কত টাকা দরকার? তোমার ইচ্ছা মতো দাও। কি করবি তাই বল। একজনের জন্মদিনের উপহার দিব। প্রেম করিস নাকি তুই আজকাল? না বাবা, একটা ছেলের জন্মদিন, ওর জন্য কিছু কিনবো। পাঠাচ্ছি। আর শোন, রনির মা হাসপাতালে ভর্তি আছে, আমি একটু পর দেখতে যাব। অবস্থা কেমন? জানি না, তবে মনে হয় অনেক খারাপ। ও আচ্ছা, আগামীকাল আসবো। একবার দেখে যা। এখন রাখ, তোর টাকা পাঠাই। কিছুক্ষণ পর টাকা চলে এলো। দুপুরে শপিং করার জন্য বের হলাম। শপিং করতে গিয়ে সানজিদার সাথে দেখা। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? আছি কোনো রকম। ভালো। গার্লফ্রেন্ড নিয়ে আসছেন নাকি একা? গার্লফ্রেন্ড ছাড়া শপিং করতে আসবো কেন? তা আপনার গার্লফ্রেন্ড কোথায়? দেখছি না তো। আমার মনের ভেতর আছে। বাহ, কঠিন প্রেম। ধন্যবাদ। তো কি কেনার জন্য এসছেন? এমনি একটু এসির হাওয়া খেতে আসছি। ও আচ্ছা, আপনি এসির হাওয়া খান, আমি আসি। হ্যাঁ, ধন্যবাদ। কেন ধন্যবাদ কেন? আজকে কোনো আঘাত না করে চলে যাচ্ছেন তাই। সানজিদা জোরে জোরে হাসছে। এমন সময় ওর হাতের কাচের পুতুল আমার পায়ে এসে পড়ে গেল। উফ, চিৎকার দিলাম। সানজিদা দেখলো ওর হাতের কাচের আমার পায়ে লেগে পায়ে, তারপর আবার হাসতে হাসতে বলতে থাকলো, সরি, বিশ্বাস করুন, এটা আমি ইচ্ছে করে করিনি। আপনি আমাকে একেবারে মেরে ফেলেন। এই কথা বলে সানজিদার পুতুল তুলতে গেলাম। সানজিদাও তুলতে গেল। দুজনের মাথায় আঘাত লাগলো। উফ, আপনি কি চোখে দেখেন না? আমি তো তুলছি, তাহলে আপনি আবার তুলতে গেলেন কেন? সরি। ইটস ওকে। কফি খাবেন? না ধন্যবাদ। বিল দিতে হবে না। না, আমি কফি খাই না। ও আপনি তাহলে এই টিপটা। চলুন। কোথায়? কফি খেতে। ও ঠিক আছে, চলুন। চলেন। এরপর কফি খাচ্ছে আর টুকটাক কথা হচ্ছে। আপনার বাসা কোথায়? ময়মনসিংহে। ও ভালো। আপনাদের কি ঢাকা শহরেই বাসা নাকি গ্রামের বাড়ি আছে? আমাদের পৈতৃক বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলায়। ও ভালো। আপনি কোন ইয়ারে পড়েন? মাস্টার্স প্রথম বর্ষে। আপনি কোন ইয়ারে? আমিও সেম ইয়ার। ও আচ্ছা, আপনার গার্লফ্রেন্ড আছে? না, কেন? তাহলে তখন যে বললেন আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে শপিং করতে এসেছেন। ওইটা ফান করছি। আচ্ছা, আপনি কখনো কি ভালো করে থাকতে পারেন না? আমি আবার কি করলাম? আপনি যখন আমার সামনে আসেন তখন কোনো না কোনো সমস্যা হয়, আর সেটা আমার সাথেই হয়। তা আমি বলতে পারবো না, তবে আপনার সাথেই আমার এমন হয়। তাহলে আপনি আমার জন্য কুফা? মোটেও না। জানি না, তবে আমার তাই মনে হচ্ছে। সেটা আপনার পার্সোনাল বিষয়। ঠিক আছে, এখন চলি। আমার আবার বাসায় যেতে হবে এবং শামীমের জন্মদিনের অনুষ্ঠানে যেতে হবে। ও হ্যাঁ, আমাকেও এবার যেতে হবে। এরপর বিল দিয়ে আমি চলে এলাম। শামীমের জন্য একটা গিফট কিনলাম। বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করলাম। সন্ধ্যায় শামীমের জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য রেডি হলাম। 10 মিনিট পর শামীমদের বাসায় গেলাম। বাসা পুরাই চেঞ্জ হয়ে গেছে। লাল নীল রঙের বাতি জ্বলছে, মনে হচ্ছে জোনাকি পোকার আলোয় সাজানো বাসা। ভেতরে গেলাম। এত দেরি করলেন কেন? এখনো অনেক সময় বাকি আছে, অনুষ্ঠান তো আরো পরে শুরু হবে। শামীম আপনার জন্য অনেক অপেক্ষা করেছে, এখন গিয়ে দেখেন কি বলে।
ঠিক আছে, আমি যাচ্ছি, দেখি কিভাবে রাগ ভাঙানো যায়। আমি শামীমের রুমে গেলাম। শুভ জন্মদিন শামীম। আপনি এত দেরি করলেন কেন? কোথায় দেরি করলাম? আপনাকে বিকালে আসতে বলছিলাম। তখন একটু কাজ ছিল, আর এটা তোমার জন্মদিনের উপহার। আগে আমার চকলেট দেন। এই নাও, দুটো একসাথেই আছে। প্যাকেটে কি আছে? অনেকগুলো চকলেট আর তোমার জন্য একটা গিফট। এখন আমি প্যাকেট খুলবো? তোমার ইচ্ছা, তবে অনুষ্ঠান শেষ করে খুললে বেশি ভালো হবে। স্যার, আমার না মাঝে মাঝে মাথা ব্যথা করে। শামীম, আবার শুরু করলাম? না স্যার, সত্যি বলছি। ঠিক আছে, আগামীকাল তোমাকে নিয়ে ঘুরতে যাব, আর তখন ডাক্তার দেখিয়ে আসবো। ঠিক আছে স্যার। কিছুক্ষণ পর আন্টি এলো। আমিরুল, শামীমকে নিয়ে আসো, অনুষ্ঠান শুরু হবে এখন। জি আন্টি। কেক কাটা শুরু হলো। আমি অনেক দূরে দাঁড়িয়ে আছি। দুইজনকে কেক খাওয়াবার পর শামীম মনে হয় কাউকে খুঁজছে। কিছুক্ষণ পর দেখলাম কেক নিয়ে আমার দিকেই এলো। স্যার, আপনাকে খুঁজে পাচ্ছি না, এত দূরে আসছেন কেন? এমনি। হ্যাঁ, করেন। একটু কেক আমার মুখে দিল, এরপর আমি ওকে খাইয়ে দিলাম। কিছুক্ষণ পর গানের অনুষ্ঠান শুরু হলো, তার পাশাপাশি নাচ ফ্রি। আমি দূরে দাঁড়িয়ে আছি, একটু পর মনি এলো। আমিরুল, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ওইখানে চলো, সবাই মজা করছে। না, আমার এসব ভালো লাগে না। একটু পর সানজিদা এলো। মনি, তুই ওনার সাথে দাঁড়িয়ে কথা বলিস। ও আমার ক্লাসমেট আর আমার বয়ফ্রেন্ডের বেস্ট ফ্রেন্ড, প্লাস একসাথে থাকে। ও, তা চল সবাই মিলে আনন্দ করি। আমি এখন ক্লান্ত। এই, আপনি তো একদম নিরামিষ দেখছি। কেক কাটার সময় দূরে দাঁড়িয়েছিলেন, এখন সবাই মিলে আনন্দ করছে, সেখানে তো জয়েন করতে পারেন নাকি? না, আমার নাচানাচি একদম পছন্দ না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা চলি। শামীম আমার কাছে এসে বসে আছে, অনেক আনন্দ করে, এখন ক্লান্ত। একটু পরে সবকিছু বন্ধ করে একজন একটা অ্যানাউন্স করলো, আর এই কাজটা সানজিদাই করছে। হ্যালো এভরিবডি, সবাইকে শুভ সন্ধ্যা। এতক্ষণ চলছিল গান প্লাস সবার নাচ। এখন আমরা সবাই একটু রিল্যাক্স হতে চাই, আর এই সময়টাই আমাদের মাঝে গান নিয়ে আসবে শামীমের স্যার আমিরুল ইসলাম। শামীম খুশিতে দাঁড়িয়ে লাফাতে শুরু করলো। আমি গান পারি না। এখন কিছু করার নেই, তোমাকে একটা কিছু গাইতেই হবে। আরে আমিরুল, তুমি ইয়াং একটা ছেলে, যাও, তুমি পারবে। আমি আর কোনো কথা বললাম না, স্টেজে উঠে পড়লাম, হাতে গিটারটা নিলাম। শুভ সন্ধ্যা গানটা গাইলাম, বুঝতে পারলাম একদম খারাপ গাইনি, হাতের তালি বেশ ভালোই দিচ্ছে। এরপর নিচে নেমে এলাম। আমিরুল, তুমি এখন সুন্দর গান গাইতে পারো, তা আগে বলনি কেন? কোথায় ভালো গাইলাম? দিস ইজ অ্যামেজিং সং, বিউটিফুল, ইওর ভয়েস রিয়েলি অ্যামেজিং। ধন্যবাদ, কিন্তু মিথ্যা প্রশংসা করা ঠিক নয়। একটু পরে সানজিদা এলো। আপনি তো দারুণ গাইতে পারেন। আপনিও মানুষকে দারুণ ফাঁসাতে পারেন। বেশ করেছি, তা না হলে আপনার এই প্রতিভার কথা তো জানতাম না। স্যার, আমাকে গান শেখাবেন? ঠিক আছে, শিখাবো। এরপর রাতে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে এলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে গেলাম নাস্তা করতে। রনি নেই, একা একা রান্না করে খাওয়া পোষাবে না। নাস্তা করে ভার্সিটিতে গেলাম। আজকে মনি আসে নাই, রনিও নাই। ক্লাস করে বাসায় আসার সময় হোটেলে খাওয়া দাওয়া করে এলাম। গোসল করে শামীমের বাসায় গেলাম। আন্টি, আজকে শামীমকে নিয়ে একটু ঘুরতে যাব। ঠিক আছে, কোনো সমস্যা নাই, যাও, কিন্তু সন্ধ্যার আগে বাসায় আসবে। ঠিক আছে, ঠিক আছে। এরপর শামীমকে নিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। একটু পরে লোভানা হাসপাতালে গিয়ে শামীমকে ডাক্তার দেখালাম। দেখুন, এখন কিছু বলা যাচ্ছে না, আগে বাচ্চা সিটি স্ক্যান করাতে হবে। ঠিক আছে। এরপর একটা সিটি স্ক্যান করলাম। এরপর আবার ডাক্তারের কাছে গেলাম। রিপোর্ট ছাড়া তো আর কোনো লাভ নেই। আগামীকাল একবার আপনি আসবেন, তবে বাচ্চার আসার দরকার নেই। ধন্যবাদ। এরপর আবার শামীমকে নিয়ে বাসায় এলাম। এতক্ষণ কোথায় ছিলে তোমরা? মা, স্যার আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, আর আমাকে একটা মেহিনের ভিতরে নিয়ে গিয়েছিল। আমিরুল, তুমি শামীমকে নিয়ে হাসপাতালে গিয়েছিলে কেন? তোমাকে হাসপাতালে কে নিয়ে যেতে বলেছে? আসলে আন্টি, শামীম বলছিল ওর মাথায় ব্যথা করে, তাই নিয়ে গিয়েছিলাম। শামীমের মাথা ব্যথা করে আমাদের না বলে তোমাকে বলতে যাবে কেন? আন্টি সরি। ঠিক আছে, আর কখনো এমন করবে না। রাতে পড়ানো শেষ করে চলে এলাম। তারপর আবার রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে গেলাম।
বাচ্চার মাথায় সামান্য সমস্যা আছে, ছোট একটা অপারেশন করতে হবে। এখন অপারেশন না করালে এটা আরো বড় আকার ধারণ করবে আর বাচ্চার জীবন ঝুঁকিতে পড়বে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি রোগী ভর্তি ব্যবস্থা করছি, আপনি সবকিছু রেডি করেন। আগামীকাল করালে কোনো সমস্যা নেই, আমি ফ্রি আছি। 1 লাখ টাকা জমা দিয়ে দেন। টাকা নিয়ে চিন্তা করবেন না, আমি সবকিছু ব্যবস্থা করেছি। রিপোর্ট হাতে নিয়ে শামীমের বাসায় গেলাম। আন্টি, শামীম কোথায়? ঘুমাচ্ছে। শামীমের মাথায় একটা ছোট সমস্যা আছে, ছোট একটা অপারেশন করতে হবে। তুমি আবার আজে বাজে কথা বলছো কেন? শামীম সম্পূর্ণ ঠিক আছে। আন্টি, রিপোর্টটা বলছে না। দেখো আমিরুল, আমি তোমাকে নিজের পরিবারের মতো মনে করি, তুমি আমার সাথে ফালতু কথা বলো না। কিছুক্ষণ পর আঙ্কেল এলো। কি ব্যাপার আমিরুল, আজকে দুপুরে আসছো? ভালো হয়েছে, একসাথে খাওয়া দাওয়া শেষ করব। আঙ্কেল, আপনার সাথে আমার কিছু কথা আছে। বলো। আপনার সাথে পার্সোনাল কথা আছে। ঠিক আছে, আমার রুমে আসো। এরপর আঙ্কেলকে সবকিছু বললাম। ডাক্তারের নাম্বার আছে তোমার কাছে? এই ফাইলে আছে। আঙ্কেল ডাক্তারের সাথে কথা বলল। আমিরুল, আমি অন্য হাসপাতালে আরেকবার চেক আপ করাইতে চাই। আজকেই করান। তুমি বসো, আমি শামীমকে নিয়ে আসি। আমি এসে বসার ঘরে এলাম। কিছুক্ষণ পর আঙ্কেল শামীমকে নিয়ে এলো। তারপর আবার হাসপাতালের দিকে রওনা দিলাম। এবার স্কয়ার হাসপাতালে পরীক্ষা করা হলো। এমার্জেন্সি ভাবে রিপোর্ট দিল। আবারও একই রিপোর্ট এলো। আমিরুল, আমার শরীর খারাপ লাগছে। আঙ্কেল, টেনশন করবেন না, এখানেই অপারেশন করানোর ব্যবস্থা করাও। কথা বললাম। জানতে পারলাম আজকে বা কালকে কোনোভাবেই এখানে অপারেশন করা যাবে না, আগে থেকে সিরিয়াল দিতে হবে। আঙ্কেল, আগের জায়গায় করানোই ভালো হবে। আপনার বাসা থেকে লোভানা হাসপাতালে যেতে বড় জোর 5 মিনিট লাগবে। এরপর আর কোনো কথা বললাম না। তোমার যেভাবে ভালো মনে হয়, দরকার হলে বিদেশ নিয়ে যাব। এমন ছোট একটা বিষয় নিয়ে এত টেনশন করবেন না। শামীমকে আর বাসায় নিয়ে যাওয়া হলো না, লোভানা হাসপাতালে ভর্তি করা হলো। কিছুক্ষণ পর অপারেশন শুরু হলো। আন্টি এবং সানজিদা এলো। শামীম এখন কোথায়? ভেতরে। কি হয়েছে শামীমের? তেমন কিছু না, হালকা একটা সমস্যা হয়েছে, ভেতরে নিয়ে গেছে। আমিরুল, তুমি বলো কি হয়েছে শামীমের? আন্টি, একদম সিম্পল সমস্যা, চিন্তা করবেন না। 3 ঘন্টা পর ডাক্তার বের হলো। শামীম এখন কেমন আছে? ভালো আছে, ঘুমের ইনজেকশন দেওয়া হয়েছে, এখন ঘুমাচ্ছে। আপনাকে ধন্যবাদ। আপনি কি বাচ্চার ভাই হন? হ্যাঁ, আমার ছোট ভাই। মনে হয় আপনার সাথে বেশি ফ্রি, তাই ওর সমস্যার কথা আপনাকে বলছে। সাধারণত এইসব সমস্যার কথা বাচ্চারা বলে না। আপনি মনে হয় বাচ্চার সাথে বন্ধুসুলভ আচরণ করেন। জি। আচ্ছা, এখন আমি আসি, কোনো সমস্যা নেই, 2 দিন পর বাসায় নিয়ে যেতে পারেন। আন্টি, আপনি এখন বাসায় যান, আমি এখন এখানে আসি। আমি এখন যাব না, আমার ছেলেকে রেখে যেতে পারবো না। কথাগুলো বলছে আর আন্টির দু চোখ দিয়ে অঝরে বৃষ্টির মতো পানি পড়ছে। আমিরুল, তুমি এখন বাসায় যাও, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আসো। আঙ্কেল, আপনি তো দুপুরে খাওয়া দাওয়া করেননি, আপনি এখন যান, রাতে আসবেন। আমার ক্ষুধা নেই বাবা। আচ্ছা, আমি বাসা থেকে খাবার আনছি, তোমরা সবাই এখানেই থাকো। কিছুক্ষণ পর একজন এসে বলছে, এখানে এত মানুষ থাকার কোনো প্রয়োজন নেই, যে কোনো একজন থাকলেই চলবে। যে বাচ্চার সাথে বেশি ফ্রি সে থাকেন, তাহলে বাচ্চার জন্য বেশি ভালো হবে। আমি থাকবো, আমার ছেলের সাথে আমি বেশি ফ্রি। আমি থাকি, তুমি সারা রাত জাগতে পারবে না। আন্টি কিছু বলতে পারলো না, অজ্ঞান হয়ে গেছে। আঙ্কেল আন্টিকে নিয়ে বাসায় চলে গেল। সানজিদা থাকলো। কিভাবে হলো এসব? শামীমের মাথা ব্যথা করে, এইটা আমাকে আগে একবার বলছিল, আমি তেমন পাত্তা দেইনি, কিন্তু যখন জন্মদিনের অনুষ্ঠানের আগে বলল, তখন আমি আর এড়িয়ে যেতে পারলাম না। এরপর হাসপাতালে আনলাম, চেক আপ করালাম, সমস্যা ধরা পড়লো। এই তো এখন অপারেশন করা হলো। সানজিদা আমার হাত ধরে ফেললো। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি জানেন না আমার কত বড় উপকার করলেন, আমার না পুরো পরিবারের কত উপকার করলেন। আমি হাতটা ছাড়িয়ে বললাম, ঠিক আছে, এতে এত ইমোশনাল হবার কিছু নেই, আমার ভাই থাকলে তাই করতাম। বুঝতে পারছি সানজিদা কান্না করছে, চোখের পানি ধরে রাখতে পারছে না। 10 দিকে বললাম, আপনি এখন বাসায় যান। না, আপনি যান, আমি আছি। আপনি যান, সারা রাতে জেগে থাকতে হবে এখানে। এমন সময় আঙ্কেল এলো। আমিরুল, তুমি সানজিদাকে বাসায় পৌঁছে দিয়ে আসো। মা এখন কেমন আছে?
ডাক্তার ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। তুই বাসায় যা। আমিরুল, তুমি সাজিদাকে বাসায় পৌঁছে দিও। আপনি এখানে থাকতে পারবেন? আমিরুল, আমি এখনো এত দুর্বল হয়ে যাইনি। আমি আর কোনো কথা বললাম না। সঞ্জিদা, চলুন। হ্যাঁ। এরপর দুইজন মিলে হাঁটছি, কোনো কথা নেই। দুজন হাঁটার সময় কেউ কোনো কথা হচ্ছে না। নীরবতা ভেঙে আমি বললাম, টেনশন করবেন না, ঠিক হয়ে যাবে। হয়তোবা আগামীকাল না হলে পরের দিন বাসায় চলে আসতে পারবে। আপনিও টেনশন করবেন না। এরপর বাসার কাছে গেলাম। মাকে দেখে যাবেন না? ঠিক বলেছেন। এরপর আন্টিকে দেখে চলে এলাম। এসে একটা ঘুম দিলাম। খাওয়ার মতো কোনো রুচি নাই। ফজরের আজানের ধ্বনিতে ঘুম ভেঙে গেল। ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে হাসপাতালের দিকে রওনা দিলাম। 15 মিনিট পর পৌঁছে গেলাম হাসপাতালে। আঙ্কেল, আপনি এখন বাসায় যান। আর একটু থাকি, তারপর যাব। শামীমের জ্ঞান ফিরেছে। ও তো ঘুমাচ্ছে, একটু পরেই উঠে যাবে। আপনি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে ঘুমিয়ে পড়েন। বিকালে আবার আসবেন। আর কিছুক্ষণ থাকি। আমি আসি। আঙ্কেল ঠিক আছে। এরপর আঙ্কেল চলে গেল। সারা রাত জেগে থেকে উনি একদম দুর্বল হয়ে গেছে। কিছুক্ষণ পর শামীম ঘুম থেকে উঠল। এখন কেমন আছো তুমি? আমার কি হয়েছে? কিছুই না, তোমার মাথায় একটা তিল ছিল, সেই তিলটা দেখতে খারাপ লাগছিল। এত সুন্দর একটা ছেলের মাথায় তিল থাকলে একদম ভালো দেখা যায় না। এই সবাই মিলে ঠিক করলাম যে তোমার মাথা থেকে তিলটা কেটে ফেলে দিব, তাহলে তোমার মাথায় কোনো দাগ থাকবে না। আপনার গালেও তো একটা তিল আছে, আগে নিজেরটা কাটলেন না কেন? আমি যখন বড় হয়ে গেছি তাই আর কাটা যাবে না। তবে তোমার মতো ছোট থাকার সময় যদি কেউ কেটে দিত তাহলে হয়তোবা আমার গালেও তিলটা থাকতো না। স্যার, আপনিও মিথ্যা বলেন। কেন? আমার মাথায় কোনো তিল নেই। আমার চুলের ভিতরে একটা ছিল, নতুন করে উঠেছিল। স্যার, আপনার গালের তিলটা কেটে দিন। আন্টি আমাদের কথা অনেক সময় ধরে দাঁড়িয়ে শুনছিল, কিন্তু আমি দেখিনি। এখন কাটা যাবে না, কারণ তোমার স্যারের গালের সাথে ওইটা মিশে গেছে। তিলটার জন্য তোমার স্যারকে সুন্দর দেখা যায়। এখন শামীম কিছু খেয়ে নাও। এরপর শামীম খাওয়া দাওয়া করলো, ঔষধ খেলো। আমিরুল, তুমি একটু বাইরে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। পরে বলো, এখন না বললেও হবে। কিন্তু? কোনো কিন্তু নয়। ঠিক আছে। এরপর শামীমের সাথে অনেক গল্প করলাম। এমন সময় ফোন বেজে উঠলো। হ্যালো। তোর বাবা তোর ওপর অনেক রাগ করেছে। কেন? আসলে তুই যে একটা প্রাইভেট পড়াস তা আমি কথায় কথায় চালান করে দিয়েছি। আগামীকাল মনে হয় তোর বাবা তোর সাথে দেখা করতে ঢাকায় যাবে। ফাজিল, তুই আমাকে বিপদে না ফেললে তোর ভাত হজম হয় না। সরি। ঠিক আছে, এখন ফোন রাখ। কি হয়েছে? তেমন কিছু না। ফোনে কাকে ফাজিল বলছেন? আমার বন্ধুকে। রনি ভাইয়াকে? কেন? এমনি। এরপর বিকালে আমি বাসায় এলাম। গোসল করে খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিলাম। রাতের 10টার দিকে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে আবার হাসপাতালে গেলাম। আঙ্কেল আছে হাসপাতালে। আঙ্কেল, আপনি চলে যান, আগামীকাল সকালে আসবেন। আমি তো সারাদিন ঘুমিয়েছি, এখন বাসায় গেলেও ঘুম হবে না। আমিও ঘুমিয়ে এলাম। তুমি বাসায় চলে যাও। আপনি বাসায় যান, সকালে আসবেন, আগামীকাল এসে নিয়ে যাবেন। ঠিক আছে। এরপর আঙ্কেল চলে গেল। একটা ফোন এলো। হ্যালো, কে বলছেন? আমি স্বপ্নের রাজকন্যা। আমি কোনো স্বপ্ন দেখি না, আর বর্তমান বাংলাদেশে রাজতন্ত্র চলে না। মনের ভিতর ঠিকই রাজতন্ত্র চলে। ঠিক বলছেন। তা খাওয়া দাওয়া শেষ করেছেন? আপনি খাইছেন? এখন খাবো, কারণ আপনি খাওয়া দাওয়া করেছেন। আমি না খেলে আপনি খাবেন না? বেশ মজার বিষয় তো। বেশ ভালোবাসার বিষয়। ভালোবাসা আমার পক্ষে সম্ভব নয়। কেন কেন? একজনকে ভালোবাসি। নামটা কি তার? আপনাকে বলতে যাব কেন? স্যার, কার সাথে কথা বলেন? তুমি কখন ঘুম থেকে উঠলে? এখন উঠলাম। ও, এদিকে আমি কিন্তু ফোন কাটিনি। আপনার সাথে পরে কথা বলি। না থাক, দেখি কি কথা বলেন। ফোন কাটবেন না। স্যার, আজকে মন চাচ্ছে একটু ঘুরে আসি। এখন না, কয়েকদিন পর তোমার আম্মুর সাথে ঘুরবে। আম্মু তো ঘুরতে যায় না। তাহলে তোমার বোনের সাথে ঘুরতে যাবে।
আপু তার বান্ধবীদের সাথে ঘোরাঘুরি করে। আমি কতদিন বলেছি আমাকে সাথে নিয়ে যেতে, নিয়ে গেল না। ঠিক আছে, তুমি ভালো হও, তোমাকে নিয়ে আমি একদিন ঘুরতে যাব। ঠিক আছে স্যার। এখন তোমার কি খেতে মন চাচ্ছে? কিছু খেতে মন চাচ্ছে না, তবে মাথাটা একটু ব্যথা করছে। ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য খাবার আনছি। খাওয়া দাওয়ার পর ওষুধ খাবে, তাহলেই ঠিক হয়ে যাবে। ঠিক আছে স্যার। এরপর বাইরে থেকে খাবার আনলাম, নিজের হাতে খাইয়ে দিলাম, ওষুধ খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। বসে বসে আনমনে চিন্তা করছে আগামীকাল বাবা এলে বাবাকে কি জবাব দেব। বাবা তো এইসব একদম পছন্দ করেন না। রনি যতটা উপকার করে ঠিক ততটাই অপকার করে। একে নিয়ে আর আমি পারলাম না। চিন্তা করতে করতে রাতটা কেটে গেল। দূরের মসজিদ থেকে ভেসে আসছে ফজরের আজান। নীরব নিস্তব্ধ ভেঙে আজানের ধ্বনিতে মুখরিত চারপাশ। কিছুক্ষণ পর শামীম ঘুম থেকে উঠলো। আজকে অনেকটা ফ্রেশ মনে হচ্ছে। স্যার আমি বাসায় যাব। অবশ্যই যাবে, তবে এখন না, কিছুক্ষণ পর আঙ্কেল আন্টি এসে তোমাকে নিয়ে যাবে। আপনি যাবেন না আমার সাথে? আমার বাবা আজকে আসবে। বাবার একটা কথা রাখেনি তো, তাই বাবা আজকে আসবে। বাবার সাথে দেখা করতে হবে, কথা বলতে হবে। তাই আজকে আমি তোমার সাথে যেতে পারবো না, তবে আগামীকাল যাব। ঠিক আছে। কিছুক্ষণ পর আঙ্কেল আন্টির সাথে সানজিদা আছে। হাসপাতাল থেকে কাগজপত্র আরেকবার ডাক্তার দিয়ে চেক আপ করিয়ে শামীমকে তার বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে চলে এলাম। বাসায় এসে গোসল করে ফ্রেশ হলাম, খাওয়া দাওয়া করলাম। কিছুক্ষণ পর দরজায় টোকার আওয়াজ পেলাম। দরজা খুলে দেখি বাবা আর রনি এসেছে। আসসালামু আলাইকুম, কেমন আছো বাবা? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুই কেমন আছিস? মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। পড়ালেখার অবস্থা কি? আলহামদুলিল্লাহ ভালো। মা কেমন আছে? ভালো। শুনলাম শিক্ষকতা করা শুরু করে দিয়েছিস। আসলে পড়ালেখা করার পর একটু হাঁটাচলা করার প্রয়োজন হয়। রনি বলল শুধু শুধু হাঁটার চেয়ে টিউশনি করাতে, তাতে বাজে লোকের সাথে আড্ডা থেকে বেঁচে যাব, আর পড়ালেখার চর্চাটা থেকে যাবে। দুই দিক দিয়ে লাভ হবে, তাই টিউশনি করছি। ও, যদি তোর নিয়ত এটাই থাকে তাহলে আমার কিছু বলার নেই। তবে যদি অন্য কোনো নিয়ম থাকে তাহলে তোর কপালে অনেক খারাপই আছে। অনেকটা পথ আসছো, আগে ফ্রেশ হয়ে নাস্তা করো, তারপর কথা বলো। আঙ্কেল, এটা কোনো বিষয় না। আসলে রুমে বসে বসে বোর হওয়ার চেয়ে একটু হাঁটাচলা হলো, জ্ঞানের চর্চা হলো, এই জন্য টিউশনই করাচ্ছে। বাবা, সামান্য একটা বিষয় নিয়ে তুমি এত রিয়েক্ট। ঠিক আছে, আসলে তোকে অনেক দিন ধরে দেখছি না, তুইও যাস না, তাই ভাবলাম দেখা করে যাই। আমার অফিসের কিছু কাজ আছে, এক ঢিলে তুই পাখি মারলাম। ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করো, তারপর গল্প করা যাবে। ফ্রেশ হয়ে বাবা খাওয়া দাওয়া করলো। তিনজন মিলে একসাথে বসে আড্ডা দিলাম। মামা অনেক রাগী, কিন্তু আমার সাথে একদম বন্ধুর মতো। অজানা কারণে শুধু শুধু আমি ভয় পাই। বাবা তুমি বসো, আমি রনিকে নিয়ে পাশের রুমে রান্না করতে যাচ্ছি। ঠিক আছে, চল। রনিকে নিয়ে কিচেন রুমের দরজাটা লাগিয়ে দিলাম কয়েকটা। শালা হারামি কুত্তা বেইমান। ওই, তুই আমাকে মারছিস কেন রে? কিস্তি দিচ্ছিস কেন? তুই বাবা টিউশনের কথা বলতে গেলি কেন? আরে ভাই, উনি আমার গুরুজন। উনি আমাকে বলেছেন যে তোর পড়ালেখা কেমন চলছে। আমি বলেছি ভালো। তাও বললেন আর কি। আমি বললাম খাওয়া দাওয়া ঘুম ঠিক মতো হচ্ছে। তার আবার বললেন, আর আমি বললাম পড়াচ্ছে। এই তো তোর বাবা জানতে পারছে, এখানে আমার কি দোষ? ঠিক আছে, এখন রান্না কর, সব রান্না তুই করবি। আমি একা করব কি? তুমি রান্না না করলে মনির কাছে আমি তোর নামে মিথ্যা বলবো। তুই আমাকে একটু সাহায্য কর, আমি রান্না করছি। এরপর রান্নাটা না শেষ করে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। বিকেলবেলা আবার সেই অচেনা মেয়েটা ফোন করলো। কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো। খাওয়া দাওয়া শেষ করেছেন? আপনি করছেন? করছি। আচ্ছা, বাবা এসেছে, এখন কথা বলতে পারবো না। ও ঠিক আছে, রাতে না হয় আবার ফোন দিব। না, আজকে আর ফোন দিবেন না। কেন? বাবা আজকে এখানে থাকবে। কার সাথে কথা বলিস রে? স্বপ্নের রাজকন্যার সাথে। হোয়াট? একটা মেয়ের সাথে। স্বপ্নের রাজকন্যা মানে কি? আচ্ছা শুনুন, পরে কথা বলছি, এখন আগে বাবাকে ম্যানেজ করি। বল। মানে আমি মেয়েটাকে চিনি না। আমাকে কি দেখে পাগল মনে হয় তোর? সত্যি বলছি, 2 দিন ধরে কথা হয়। দেখতে কেমন?
জানি না। নাম কি? জানি না। বাসা কোথায়? জানি না। কি করে? জানি না। আমাকে কি পাগল করে ফেলবি? জানি না। ফাজলামি করিস? সরি বাবা, কয়েকটা দিন ধরে ফোন করে, কিন্তু আমি এখনো কোনো কিছু জানতে পারিনি। দেখা করে একটা ছবি তুলে ইমোতে আমাকে পাঠাবি, তোর মাকে দেখাবো। কিন্তু কেন? প্রেম করছিস বলে কি আমাদের পছন্দ অপছন্দের একটা বিষয় আছে না? তোমার ধারণা একদম ভুল, আমি কোনো প্রেম করছি না। থাক, বুঝতে পারছি, আর বলতে হবে না। বাবা সত্যি বলছি। আমি তোর দাদাকে একই কথা বলেছিলাম। আমাকে বিশ্বাস করো, আমি প্রেম করছি না। আমি তোর বাবা নাকি তুই আমার বাবা? তুমি আমার বাবা। হলে এখন চুপ করে থাক। কি বলবো বলেন? কোনো কিছু বলার আছে এখানে? জুতো বাস খাচ্ছি সবই বিনা কারণে। তারপর বাবা ছেলে মিলে গল্প করলাম, টিভি দেখলাম, এমন সময় আন্টি ফোন দিল। আমিরুল, তুমি কি আজকে আসবে না? আসলে আন্টি, বাবা এসেছে, তাই আজকে আর আসতে পারবো না। আর শামীম একটু সুস্থ হোক, পরে আসবো। ঠিক আছে, আজকে আসতে হবে না, কিন্তু আগামীকাল আসবে। শামীম তোমাকে মনে হয় মিস করছে। ঠিক আছে আন্টি। এরপর ফোন কেটে দিলাম। এখন কে ফোন করেছিল? যেই ছেলেটা পড়ায় ওর মা। ও আচ্ছা, ভালো। এরপর কিছুক্ষণ গল্প করলাম, হালকা নাস্তা করলাম, তারপর ঘুমিয়ে গেলাম। সকালবেলা বাবা ঘুম থেকে উঠে নাস্তা করে চলে গেল। ভার্সিটিতে যাবি না? হ্যাঁ চলো। এরপর ভার্সিটিতে গেলাম, কয়েকটা ক্লাস করলাম, এরপর আড্ডা। মনি, তুমি আজকে বিকালে আমার সাথে ঘুরতে যাবে? পারবো না, আজকে আমার মনটা ভালো নেই। কেন, কি হয়েছে আবার? মনে হয় মনিকা আজকে পাত্রপক্ষ দেখতে আসবে। ঠিক বলছো আমিরুল, না, এটা কেমন কথা? আজকে দেখতে আসবে, পছন্দ হলে সামনের মাসেই বিয়ে। তাহলে আমার কি হবে? তোর ছেলে হবে। এই মজার বিষয় না। ওই তুমি থামো তো, বেশি কথা বলো না। তুমি যে বললে তোমাকে দেখতে আসবে আজকে। তোমার মাথা মছা বুঝো? ও, আমি তো ভেবেছিলাম। আমার বিয়ে, তাই তো? হুম। এখন আমি চলি। আর মনি, তোমাকে তো শামীমের বাড়িতে দেখলাম না। কেন, জন্মদিনের অনুষ্ঠানে তাহলে কার সাথে কথা বললাম? শামীমের যে অপারেশন হলো সেখানে তোমাকে দেখলাম না। কি বলছো? শামীমের আবার কিসের অপারেশন? শামীমের মাথায় একটা ছোট অপারেশন করা হয়েছে। আমরা তো কেউ জানি না। ও, তাহলে আমি এখন আসি। আমিও যাব। না, তোমার যেতে হবে না। আমি এখন বাসায় গেলাম, বিকালে আমি যাব। আমিও তাহলে বাসায় যাব, চল দুজন একসাথে যাই। চলো। এরপর বাসায় এসে রান্না করলাম, গোসল করে খাওয়া দাওয়া শেষ করে হালকা একটা ঘুম দিলাম। বিকালবেলা রনি এসে ডাকছে। কি হয়েছে, চিৎকার করছিস কেন? আমি টিউশনিতে যাচ্ছি, তুই না টিউশনিতে যাবি? হ্যাঁ তুই যা, আমি একটু পর বের হব। ঠিক আছে, আমি গেলাম। এরপর রনি চলে গেল, আমি উঠে ফ্রেশ হয়ে বের হলাম। বাইরে মোটামুটি রোদ, তাই আর হাঁটার ইচ্ছা নেই। একটা রিক্সা নিয়ে চলে গেলাম। কলিং বেল চাপ দিলাম, সঞ্জিতা দরজা খুলে দিল। ও আপনি, ভেতরে আসুন। শামীম কেমন আছে? এখন অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ। এরপর শামীমের রুমে গেলাম। শামীম, এখন কেমন আছো? ভালো আছি। আপনি গতকাল বিকালে এলেন না কেন? বাবা আসছিল, তোমাকে তো বলেছিলাম। আঙ্কেলকে আমাদের বাসায় নিয়ে আসতেন। পরে কখনো নিয়ে আসা যাবে। আমার চকলেট কোথায়? আজকে আনতে ভুলে গেছি। ভেবেছিলাম চকলেট খাবো। তুমি বসো, আমি আসছি। বাইরে দিয়ে চকলেট নিয়ে আসলাম। এই নাও তোমার চকলেট। ধন্যবাদ স্যার। ঠিক আছে, ধন্যবাদ দিতে হবে না। পড়তে বসবে নাকি খেলাধুলা করে পড়বে? আগে ঘুড়ি উড়াবো। এখন তোমার শরীর ভালো না, এখন বরং ক্যারাম খেলা যায়। বাসায় তো ক্যারাম নাই। তাহলে লুডো খেলা যায়। লুডো নাই। তুমি দাঁড়াও, আমি মোবাইলে ইনস্টল করে নিচ্ছি। এরপর ইনস্টল করে খেলা শুরু করলাম। কিছুক্ষণ পর সঞ্জিতা রুমে এলো। কি খেলছেন? লুডো খেলেছি। আমিও খেলবো। এখন না, পরের ম্যাচে। এখন আমার 2টা টাকা হয়ে গেছে। ঠিক আছে। এটা তো বাচ্চাদের খেলা। বাচ্চাদের খেলা তো আপনি খেলছেন কিভাবে? আমি তো শামীমকে সঙ্গ দিচ্ছি। আমি আপনাকে সঙ্গ দিব। আপনি বুঝতে পারছেন না। আপনি কি বুঝিয়ে দেন? কথাটা বলে আমার চোখের দিকে তাকিয়েছে। ঠিক আছে, এই ম্যাচ শেষে খেলবেন।
2 মিনিট পর খেলা শেষ। এরপর আবার শুরু হলো। খেলায় আমার মন নেই। একটু পর পর সানজিদা আমার দিকে তাকাচ্ছে আর আমি সানজিদার দিকে। এখানে লুডো খেলছে শামীম। আমরা দুজন অন্য কিছুতে আছি। কিছুক্ষণ পর খেলা শেষ হলো। আপনি এখন আসেন, পড়ানোর সময় হয়েছে। আমি এখানে থাকি, সমস্যা নেই। আপনি এখানে থাকলে আমি পড়াতে পারবো না। কেন পারবেন না? জানি না, ভয় করে। আসলে ঠিক তা না, নিজের ভিতর নার্ভাস লাগছে। বুঝতে পারছি। এরপর সানজিদা চলে গেল। সানজিদা যাওয়ার সাথে সাথে মেয়েটা কল দিল। হ্যালো, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। কি করেন? ছাত্র পড়াতে এসেছি। ও, আপনি কি শিক্ষক? না, আসলে একজন ছাত্রকে টিউশনি করাই, এই আর কি। একটা কথা বলি? কি কথা? না থাক, পরে বলবো। আচ্ছা, পরে ফোন দিব। এখন রাখি, ফ্রি হয়ে আমি কল দিব। নিজের থেকে দিবেন নাকি আমি কল দিব? মনে থাকলে অবশ্যই নিজের থেকে কল দিব। দেখা যাবে। আচ্ছা, এখন রাখি। ঠিক আছে। এরপর শামীমকে পড়ানো শুরু করলাম। পড়ানো শেষ করে চলে আসছি। শামীম আবার ডাক দিল। স্যার, কি? স্যার মনে হয় আপনি প্রেম করছেন। কি? আমার তাই মনে হচ্ছে। তুমি প্রেমের কি বোঝো? বেশি না, তবে আমার একটা এক্স গার্লফ্রেন্ড আছে। কি আবোল তাবোল বলছো? ক্লাস 3তেই প্রেম করেছি। এখন আমার গার্লফ্রেন্ড বিদেশে চলে গেছে আর আমাদের সম্পর্ক শেষ। আপনি এ লাইনে নতুন হলেও আমি এ লাইন আরও 1 বছর আগেই শেষ করেছি। কিসব বাজে কথা বলছো? ঠিকই বলেছি স্যার। একটা দিব। স্যার সমস্যা নাই, চালিয়ে যান, আমি আছি আপনার সাথে। তুমি কিন্তু অবশ্য তাবু করছো। সরি। এরপর চলে এলাম। মনে মনে বলি, এই বয়সে বাচ্চারা এত আপডেট হয়েছে কিভাবে। বাসায় এসে মেয়েটাকে ফোন দিলাম। আজকে সূর্য কোন দিক দিয়ে উঠেছে? প্রতিদিন যেই দিক দিয়ে উঠে সেই দিক দিয়ে উঠেছে। তাই? আচ্ছা, আপনার নাম কি? মিম। ভালো। কেন, নামটা পছন্দ হয়নি? ভালো, পছন্দ হবে না কেন? আপনি কি করেন? পড়ালেখা করি। আপনি কি করেন? আমিও। কোন ক্লাসে পড়েন? মাস্টার্স প্রথম বর্ষে। আপনি? সেম। আপনার বাসা কোথায়? ময়মনসিংহে। আপনার বাসা কোথায়? উত্তরা। আমি তো এখন উত্তরাতেই থাকি। সত্যি বলছেন? মিথ্যা বলে আমার লাভ কি? তার প্রমাণ কি? আপনার কখন দেখা করার সময় হবে বলবেন, আমি দেখা করতে পারবো। আপনার সাথে আমার তো ভালো করে এখনো পরিচয় হয়নি, দেখা করার কথা বলছেন কেন? দেখা করতে আপত্তি আছে আপনার? আপত্তি তো থাকতেই পারে। তাহলে আর কথা বলার দরকার নেই। এইটা কেমন কথা? আপনার সাথে কথা বলতে আমার আপত্তি আছে, তাই কথা বলতে পারবো না। ঠিক আছে, কবে দেখা করবেন? আপনার ইচ্ছা। আগামীকাল বিকালে? বিকালে তো আমার টিউশনি থাকে। বিকালে না করলে কখন করবেন? সন্ধ্যায় করি। দেখা কি কোনো পার্কে করবেন নাকি কোনো রেস্টুরেন্টে? আপনার ইচ্ছা। তাহলে রাতে দেখা করি, যে কোনো একটা রেস্টুরেন্টে। কোনো রেস্টুরেন্টে বলেন। আপনি হাউস বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে থাকবেন, আমি আপনাকে আমার ফেভারিট রেস্টুরেন্টে নিয়ে যাব। ঠিক কয়টার দিকে দেখা করবেন? 8টার দিকে। ঠিক আছে। শুনুন, আমি কিন্তু বেশি সময় দিতে পারবো না। 1 ঘন্টা দিলেই হবে। মাথা খারাপ? 10 মিনিট। তাহলে 30 মিনিট। তাহলে দেখা করতে পারবো না। ঠিক আছে, আপনার ইচ্ছা। ধন্যবাদ। স্বাগতম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এরপর হালকা খাওয়া দাওয়া করে পড়তে বসলাম। একদিকে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে ভার্সিটিতে গেলাম। ক্লাস শেষ করে কারোর সাথে কোনো কথা না বলে সোজা বাসায় এলাম। হালকা নাস্তা করে শপিং করার জন্য বের হলাম। প্রথমবার কোনো মেয়ের সাথে দেখা করতে যাব, একটা ব্যাপার আসে না। শপিং করতে গিয়ে সানজিদার সাথে দেখা। আপনি শপিং এখানে? হ্যাঁ, কোনো সমস্যা আছে? না, সমস্যা হবে কেন? আমার একটু কেনাকাটা করার আছে, তাই এলাম। আপনি কেন আসছেন? আমিও। আচ্ছা, আমাকে কোন রঙের কাপড় বেশি ভালো লাগবে? আপনাকে কালো শার্ট আর কালো প্যান্টে ভালো লাগবে। হঠাৎ এমন প্রশ্ন কেন? না, এমনি। এমনি না, কোনো কারণ তো অবশ্যই আছে। না, এমনিতেই বললাম। ঠিক আছে, চলুন আপনাকে শপিং করে দিই। ধন্যবাদ, লাগবে না।
আমার পছন্দ কিন্তু একেবারে খারাপ না। ঠিক আছে চলুন। এরপর কয়েকটা দোকান ঘুরে একটা প্যান্ট আর একটা শার্ট কিনলাম। এবার কি আরো ভালো কিছু কেনার বাকি আছে? না। থাকলে বলতে পারেন। আচ্ছা চলুন, একটা পারফিউম কিনতে হবে। সঞ্জিদা কথাটা শুনে কিছুটা হাসছে। হাসছেন কেন? এমনি। কারণ ছাড়া তো স্বাভাবিক মানুষ হাসে না। কি? আমি স্বাভাবিক মানুষ না? না মানে আপনি যে হাসছেন তার একটা রহস্য তো আছে। আমার মন চেয়েছে আমি হাসছি, এত কিছু ভেবে আমি চলি না। সরি, চলুন আপনাকে এখন কফি খাওয়াবো। না, আজকে আর কফি খাবো না, অন্য কোনো সময় খাবো। না, আজকে খেতেই হবে। ঠিক আছে চলুন। এরপর কফি খাচ্ছি আর কথা হচ্ছে। তারপর স্যার, আপনার দিন কেমন যাচ্ছে? ভালোই। কোথাও যাবেন নাকি? হঠাৎ করে কেনাকাটা করছেন? ঠিক বুঝলাম না। না বুঝার কি আছে, কয়েকদিন আগেই তো কেনাকাটা করলেন, আজকে আবার করছেন। প্রশ্নটা তো আমিও আপনাকে করতে পারি। করতে পারেন, কোনো সমস্যা নেই। থাক, করতে হবে না। আমি এখন উঠি। আমিও। ঠিক আছে। তারপর চলে এলাম বাসায়। এসে গোসল করলাম, হালকা নাস্তা করে নতুন কাপড়গুলো পরলাম, কড়া পারফিউম দিলাম। রাত 8টা পর্যন্ত এই কড়া ঘ্রাণ থাকলেই হবে। তারপর শামীমের বাসায় গেলাম, কলিং বেল চাপ দিলাম। সঞ্জিদা এসে দরজা খুললো। সঞ্জিদা আমার দিকে তাকিয়ে আছে। হ্যালো। সঞ্জিদা আমতা আমতা করে বলল, হাই। শামীম কি করে? ও ও ও তো এখন ঘুমাচ্ছে। আপনার কি ঠিক আছেন? সঞ্জিদা নিজেকে সামলিয়ে নিয়ে বলে, হ্যাঁ, কেন আমি ঠিক? না, আপনার কথা বলতে গেলে কেমন যেন আটকে যাচ্ছে। আপনি পড়ার রুমে যান, আমি শামীমকে ডেকে দিচ্ছি। তারপর আমি পড়ার টেবিলে বসে আছি। কিছুক্ষণ পর শামীম এলো। কিছুক্ষণ গল্প শোনালাম, তারপর পড়াতে শুরু করলাম। 7:30টার দিকে বের হয়ে এলাম। আসার সময় শামীমকে বললাম, নিজের খেয়াল রেখো, দুষ্টুমি করবে না। এমন কথা বলছেন কেন? এমনি। এরপর আন্টি ও আঙ্কেলের সাথে দেখা করে চলে এলাম। 8টার আগে হাউস বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে আছি। মিমের নাম্বারে ফোন দিছি, কিন্তু ফোন রিসিভ করছে না। 8:30টার দিকে কল এলো। ফোন করলো মিম। পিছনে তাকিয়ে দেখুন। আমি পিছনে তাকিয়ে দেখি একটা কালো হাতে পায়ে মোজা পরা, কালো বোরকায় আবৃত বোরকা পরা মেয়ে দাঁড়িয়ে আছে। আপনি কে? আমি মিম। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। চলুন। কোথায়? রেস্টুরেন্টে। ও চলুন। কোন রেস্টুরেন্টে যাবেন? আপনার প্রিয় রেস্টুরেন্টে যাবেন বলছিলেন, সেখানে নিয়ে চলুন। এরপর একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার মুখটা কি একটু দেখা যাবে? না, আমি এখানে মুখ খুলতে পারবো না। কেন, সমস্যা কি? আসলে আমি পর্দা করি তো, তাই মুখ দেখাতে পারবো না। তাহলে কি আমি আপনার মুখ দেখতে পারবো না? সময় হলে ঠিকই দেখতে পারবেন। কিছু খাবেন? হ্যাঁ, খাবো। আমি মনে মনে বলি, এখন তো খাবে, আর খাওয়ার জন্য তো আমাকে মুখ খুলতেই হবে। কি খাবেন? জুস খাবো। কি জুস খাবেন? হ্যাঁ, এখানে ভালো জুস পাওয়া যায়। ও। আপনি কি খাবেন? আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই। কেন? এমনি। তাহলে জুস খেতে পারেন, অনেক ভালো লাগবে। এরপর 2টা জুস অর্ডার করা হলো। আমি জুস খাচ্ছি আর মিমের দিকে তাকিয়েছি। কিছু বলছেন না কেন? এমনি। এমনি চুপ করে আছেন, এটা কোনো কথা হলো? আমি কি আজকে আপনাকে দেখতে পারবো না? এখানে মুখ খোলা আমার পক্ষে সম্ভব না। তাহলে চলুন বাইরে গিয়ে দেখি। আপনার ধৈর্য এত কম কেন? ঠিক আছে, দেখতে হবে না। ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ দিতে হবে না। জুস খাওয়া শেষ। মিম বোরকার নিচ দিয়ে নল দিয়ে জুস খেলো, তাই আর মুখ দেখতে পারলাম না। এরপর কিছুক্ষণ কথা বলে চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে একটা ঘুম দিব, এমন সময় মিম ফোন করলো। বাসায় গিয়েছেন? হ্যাঁ, আপনি গেছেন? হ্যাঁ। আচ্ছা, এখন ঘুমাবো, পরে কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে, সকালে কথা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। এরপর একটা ঘুম দিলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে ভার্সিটিতে গেলাম। ভার্সিটি থেকে আসার সময় একটা ছিনতাইকারী আমার মোবাইলটা এসে নিয়ে যায়। বাসায় এলাম, এসে বসে আছি। কিছুক্ষণ পর রনি বাসায় এলো। কিরে, আজকে আমাকে রেখে বাসায় চলে এলি কেন? এমনি। তোর ফোন অফ কেন?
আমার ফোনটা ছিনতাইকারী নিয়ে গেছে। ছিনতাইকারী আর লোক পেল না? শোন, তোর দাঁতগুলো বের করে হাসিস না, আমার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো নতুন ফোন কিনতে হবে তো। আমার ফোনটা নিচে, তাতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার সিমটা খুবই দরকার রে। সিম তুলে নে। সিম তোলার জন্য বাবাকে লাগবে, কারণ বাবার নামে রেজিস্ট্রেশন করা। তাহলে তুই ময়মনসিংহে যা, কয়েকটা দিন থেকে পরে আয়। ঠিক বলেছিস। কবে যাবি? আগামীকাল যাব। ও, হুম। চল ঘুরে আসি। না, মনটা ভালো না। মন ভালো করার জন্যই ঘুরতে যাব। না, তুই যা। টিউশনিতে যাবি না? না, আর যাব না। কেন, কি হয়েছে? এত কথা বলিস কেন? বুঝতে পারছি। এখন আমাকে বিরক্ত করিস না। রনি ওর রুমে চলে গেল। আমার মনটা অনেক খারাপ। মিম হয় বা আমাকে কল দিচ্ছে, কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারছে না। থাক, আর মন খারাপ করে কোনো লাভ নেই। যা হবার তা হয়ে গেছে। কপালে থাকলে এমনিতেই আসবে, না থাকলে একভাবে না একভাবে চলে যাবে, এটাই স্বাভাবিক। রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে ময়মনসিংহে যাওয়ার জন্য বাসের টিকিট কাটলাম। এরপর যথাসময়ে ময়মনসিংহে চলে এলাম।